ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেন অ্যান্ড ব্লগে সকলকে জানাই স্বাগত। আজকে 2026 সালের 23শে জানুয়ারি, তার সাথে সরস্বতী পুজো। আগের ব্লগ ভিডিওটিতে আপনাদের বলেছিলাম যে আমার ভুটুর অসুস্থতার জন্য আমাকে সরস্বতী পুজোর সকালেই বেরিয়ে যেতে হয়েছিল কলকাতার মধ্যম গ্রামে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে। না, আমার ভুটু কিন্তু সুস্থ হয়নি, ওর কিন্তু সেলাইনের ওপরেই বেঁচে আছে। আমাদের মনের অবস্থা কারোরই ভালো নেই। তবু এই সরস্বতী পুজো বছরে একবারই আসে, আর আমার শহর রানাঘাটে প্রতি বছর সেই শৈশবকাল থেকেই কিন্তু রানাঘাটে সরস্বতী পুজোর সরস্বতী ঠাকুরগুলিকে দেখার জন্য দীর্ঘ প্রতীক্ষায় একটা বছর অপেক্ষা করে থাকি। যদি কোনো একটা ঠাকুর আমার মিস হয়ে যায়, সারা বছর কিন্তু সেই আফসোস থেকে যায় আমার মনেতে। তো যাই হোক, আমি সরস্বতী পুজোর পরের দিনকে একটুখানি বেরিয়েছিলাম আমার শহর রানাঘাটের বিশেষ কয়েকটি পুজো মণ্ডপ ঘুরে দেখার জন্য। এই পূজা মণ্ডপ তালিকাগুলির মধ্যে বিশেষ করে কয়েকটি স্কুল থাকে, এছাড়া কয়েকটি বিখ্যাত ক্লাবের পুজো থাকে। তার মধ্যে আমি চলে গিয়েছিলাম রানাঘাটের ভারতী সংঘ স্কুলে। এবছর এই স্কুলের প্রাঙ্গণটিতে আমার স্যার, মানে আমাদের আর্টের গ্রুপ, তারাই তৈরি করেছিল এই পুজো মণ্ডপের থিম। এবারকার থিমটি হয়েছিল নেতাজি সুভাষচন্দ্রের ওপরে। এই থিম এই বছরে করা হয়েছিল কারণ একই দিনে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথি আর আমাদের সরস্বতী মায়ের পূজা পড়েছিল। সেই কারণে এই কথাটি মাথায় রেখে এবছরের পুজোর থিম হয়েছিল নেতাজিকে নিয়ে। তো দেখুন, এখানে নেতাজির সমস্ত হিস্ট্রি তুলে ধরা হয়েছে। যেমন ধরুন, তার ব্যবহারযোগ্য জিনিসপত্র ছিল এই থিমটির মধ্যে। নেতাজি সুভাষচন্দ্র বসু কাদেরকে নিয়ে এই আজাদ হিন্দ ফৌজটি গঠন করেছিলেন তার ছবি এখানে ছিল। প্রচুর স্বাধীনতা সংগ্রামী, এছাড়া মহিলা স্বাধীনতা সংগ্রামীদেরও একটি বিশাল মাপের ভূমিকা ছিল, তাদেরও ছবি এই থিমের মধ্যে ছিল। এবার দেখুন, এখানে নেতাজির ব্যবহারযোগ্য সামগ্রীর একটি থিম তৈরি করা হয়েছে। এখানে যেমন টাইপ মেকার আছে, নেতাজি যে বই পড়তেন বা নেতাজির নামে বইগুলো ছাপানো হয়েছিল তার প্রিন্ট আউট এখানে রাখা হয়েছে। এছাড়া গ্রামোফোন রেকর্ডগুলোকে এখানে রাখা হয়েছে, আর রাখা হয়েছে তার ব্যবহৃত চশমা, আরও অনেক কিছু এখানে এই থিমের মধ্যে দেখানো হয়েছে। আর এখানে গুণনামী বাবার একটি থিম তৈরি করা হয়েছিল। এছাড়া ব্রিটিশদের হাত থেকে পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করবার জন্য তার যা যা প্রয়োজন পড়েছিল, যে সমস্ত দেশে গিয়ে তিনি সাহায্য চেয়েছিলেন, সেই সমস্ত কিছুর ছবির প্রিন্ট আউটও এখানে রাখা হয়েছে। এখানে সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের দেখানো হয়েছে যারা আজাদ হিন্দ ফৌজের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। অনেক বীরাঙ্গনা মহিলাদেরও সক্রিয় ভূমিকা ছিল, তাদেরও কিন্তু ছবি এখানে দেখানো হয়েছে। আর এই হলো মা সরস্বতীর মূর্তি। মা সরস্বতীর মূর্তিটি শস্য দানা দিয়ে আর ফল মূল দিয়েই তৈরি হয়েছিল। দেখুন, আমি যতটা সম্ভব হয়েছে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আর একদম মা সরস্বতীর সম্মুখে রাখা হয়েছে ভারত মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি স্ট্যাচু। আমার স্যার
খুব সুন্দরভাবে পুজোর থিম তৈরি করে থাকে। এখানে তার যোগাযোগের নাম্বার দেওয়া রইল, যদি কেউ পুজো মণ্ডপ তৈরি করার উদ্দেশ্যে তার সঙ্গে যোগাযোগ করতে চান তো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর এই হলেন আমার স্যার। এখানে স্কুলের বাচ্চারা তাদের হাতের শিল্পকর্ম সাজিয়ে রেখেছে। আর বিগত বেশ 2-3 বছরের মা সরস্বতীর পুজোর মূর্তিগুলোকেও এখানে সাজিয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে ধুদল বলে যে ফল হয়, সেই ফল মানে ছোবড়া হয়, সেই ফল দিয়ে তৈরি মা সরস্বতী। এখানে এই স্কুলের পড়ুয়ারা সায়েন্সের সম্বন্ধে বোঝাচ্ছে আগত দর্শনার্থীদেরকে। আর এখানে বেশ কয়েক বছর যাবৎ যে ধরনের প্রাইজ পেয়েছে সেই প্রাইজগুলো সাজিয়ে রাখা হয়েছে। এই যে দেখুন আরও একটি মা সরস্বতীর মূর্তি, এটা কিন্তু বাঁশ আর বেত দিয়ে তৈরি করা হয়েছিল। এখানকার সরস্বতী দেবীর মূর্তিটির সামনে দাঁড়িয়ে আমি বেশ কয়েকটি ভিডিও ক্লিপ তুলে নিলাম। ভারতী সংঘ পূজা মণ্ডপটি দেখা হয়ে যাওয়ার পর পরবর্তী একটি ক্লাবের পূজা মণ্ডপে আমরা পৌঁছে গেলাম। দেখুন ঢুকতেই প্রথমে যেটা আমাদের চোখে পড়লো সেটা হচ্ছে কতটা সুন্দর করে এখানে রাস্তার উপরে আলপনা অঙ্কন করা হয়েছে। তার ভিডিও ক্লিপগুলো আমি তুলে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ওরে সাবাস, এটা তো দুর্দান্ত হয়েছে। ওই পূজা দিদির বাড়িটার কথাই বলছি, এটা বিশাল আকৃতি ঠাকুর। পূজা মণ্ডপের ভেতরে ঢুকতেই তার আগে আমার ভুটুর মতনই একজনের দর্শন হয়ে গেল। ভুটুরই কোনো দুঃসম্পর্কের ভাই বোন কেউ একটা হবে। পূজা মণ্ডপটি দারুণ সুন্দর করে তৈরি করা হয়েছিল। আর পূজা মণ্ডপের মধ্যে প্রবেশ করা মাত্র দেখলাম মায়ের মূর্তিটি বিশাল আকৃতির একটি মূর্তি এখানে পূজিত হয়েছিল। এবছরের মূর্তিটি অনেক বড় আকৃতির মূর্তি হয়েছিল। মায়ের দর্শন করে নেওয়ার পর আমরা গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম পরবর্তী ঠাকুরের দর্শনের উদ্দেশ্যে। আর পরবর্তী ঠাকুরটি ছিল আমার স্কুলের ঠাকুর। এবার আমি পরবর্তী ঠাকুর দর্শন করতে আমার স্কুলেতে চলে আসলাম। এবছরে আমার স্কুল 100 বছরের পদার্পণ করেছে। আমাদের স্কুল 100 বছরে পদার্পণ করার জন্য এবছরের আমাদের স্কুলের কর্তৃপক্ষরা অনেক রকমের অনুষ্ঠানের আয়োজন এখানে করেছিলেন। গোটা স্কুলটিকে কিভাবে এই 100 বছর পূর্তি উপলক্ষে সাজানো হয়েছিল সেই সমস্ত কিছুই আপনাদের সঙ্গে আমি ঘুরে ঘুরে সবকিছুই শেয়ার করব। আপনারা সকলে দেখতে থাকুন। এবার আমি মায়ের মূর্তির সামনে চলে আসলাম। 2026-এর সরস্বতী পুজোর এই বছরের মায়ের মূর্তিটি এরকম তৈরি করা হয়েছিল।
পাশে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল এবং সেখানে একজন শিল্পী স্যাক্সোফোন বাজাচ্ছিলেন। এছাড়া স্কুলের প্রাক্তন স্যার এবং প্রাক্তন স্টুডেন্টদের সমস্ত ছবিও এখানে খুব যত্ন সহকারে এবং সম্মানের সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল। এই 100 বছর পূর্তি অনুষ্ঠান হওয়ার ফলে আমরা জানতে পারলাম আমাদের স্কুলে কত বিশিষ্ট জ্ঞানী গুণী ব্যক্তি এই স্কুলের ছাত্র ছাত্রী ছিলেন। তার মধ্যে কবি জয় গোস্বামী আমারই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন। সুজয় নীল যে রেডিও জকি, সেও আমার স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন। সত্যি আমার স্কুলের জন্য আমার ভীষণই গর্ববোধ হয় যে এখানে আজ যারা বিখ্যাত মানুষজন তারা একদিন এই স্কুলের কৃতী ছাত্র ছিলেন। আমার স্কুলের কথা মনে করলে আমারও কিন্তু আনন্দে ও গর্বে বুকটা ভরে ওঠে যে আমিও একদিন এই স্কুলেতে পড়াশোনা করার সুযোগ পেয়েছিলাম। আমিও এই স্কুলের একজন এখন প্রাক্তন ছাত্রী। স্কুলের একটি কক্ষেতে ফটোগ্রাফির এক্সিবিশন এবছর রাখা হয়েছিল। অন্যান্য বছরগুলোতে সায়েন্সের প্রদর্শনী করা হয়ে থাকে, মানে বায়োলজি সায়েন্সের ল্যাব রানাঘাটের মধ্যে সবচেয়ে বড় ল্যাব আমাদের স্কুলের মধ্যেই রয়েছে। এখানে এমন দুষ্প্রাপ্য মৃত জিনিস এই ল্যাবেতে ওষুধের মাধ্যমে সংরক্ষণ করে রাখা হয়েছে দীর্ঘ বছর ধরে। সরস্বতী পুজোর দিনকেই শুধু প্রদর্শনী করবার উদ্দেশ্যে রেখে দেওয়া হয় বিজ্ঞানের প্রদর্শনীর জন্য। এই যে ফটোগুলো দেখতে পাচ্ছেন, এই ফটোগ্রাফিগুলোই এবার এক্সিবিশন করা হয়েছে। আমাদের স্কুলের কিছু প্রাক্তন ছাত্ররা রয়েছেন যাদের ফটোগ্রাফির শখ রয়েছে এবং তাদেরই হাতে তোলা ফটোগ্রাফি এখানে এক্সিবিশনে সাজিয়ে রাখা হয়েছে। আমাদের স্কুলের 100 বছর পূর্ণ হওয়ার উপলক্ষে এবার একটি নতুন জিনিস কিন্তু আমাদের স্কুল প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে। 3 জন মনীষীর শ্বেত পাথরের স্ট্যাচু স্থাপন করা হয়েছে। স্ট্যাচুগুলির মধ্যে ছিল, সবার প্রথমে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার পাশে ছিলেন আমাদের ভারত মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু আর বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের শ্বেত পাথর দিয়ে তৈরি মূর্তি স্কুল প্রাঙ্গণে স্থাপন করা হয়েছে স্কুলের 100 বছর পূর্ণ হওয়া উপলক্ষে। সবশেষে স্কুলের নামটিও আমি ভিডিও ফুটেজের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। এখানে বড় করে এবারে লেখা রয়েছে 100 বছর পূর্তি। স্কুলের ঠাকুর দর্শন করে নেওয়ার পর স্কুলের পেছনে একটি ক্লাবের ঠাকুর দর্শন করে নিলাম। এরপর পাশের পাড়ার একটি পুজো হয়েছিল, সেই পুজো মণ্ডপে আবার নৃত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই পাড়াটির মধ্যে বাঙালির ঐতিহ্যবাহী উৎসবগুলিতে এরা নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমের মধ্যে দিয়ে আনন্দ উপভোগ করে থাকেন। এই পূজা মণ্ডপের পাড়াতেই আমার শৈশবকালের এক বান্ধবীর বিয়ে হয়েছে। ও সমস্ত অনুষ্ঠানের মধ্যেই থাকে, ওর সঙ্গে দেখা হয়ে গেল আর ওর সঙ্গেও আমি ভিডিও ক্লিপ তুলে নিলাম। ও হচ্ছে শতরূপা, আর শতরূপা কিন্তু আমাদেরই স্কুলের আরেকজন ছাত্রী। ও আর আমি শৈশবকালে একসাথে একই ক্লাসে পড়াশোনা করতাম।
এই পূজা মণ্ডপে ঠাকুরের দর্শন করে নেওয়ার পর পরবর্তী পূজা মণ্ডপ হচ্ছে বাজারের একটি বই খাতার দোকান রয়েছে, সেইখানে প্রতি বছর এই মায়ের মূর্তিটি পূজিত হয়, সেখানকার ছবি তুলে নিলাম। এরপর রানাঘাটের সবচেয়ে বড় আকৃতির মা সরস্বতীর মূর্তির দর্শন করতে চলে গেলাম। এই সরস্বতী মায়ের মূর্তিটিকে রানী মা নাম বললেই সকলে চেনেন। এরপর আজকের সর্বশেষ মা সরস্বতীর মূর্তির দর্শন করে আমি বেরিয়ে আসলাম। রানাঘাটে আরও মা সরস্বতীর পুজো হয়ে থাকে প্রতি বছর, আমি ওই দেবী মূর্তিগুলোকে দর্শন করে থাকি, কিন্তু এবছর আমার ভুটুকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়ার ফলে আমি আর সন্ধ্যাবেলায় বের হইনি মায়ের দর্শন করতে। পরের দিন যেহেতু বেরিয়েছিলাম, আর যে কটি ঠাকুর দর্শন করেছিলাম সেই কটি ঠাকুর শেয়ার করে নিলাম আপনাদের সঙ্গে। আগামী বছর আশা করি আবার সুন্দর ভিডিও তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সব শেষে নেতাজি ও মা সরস্বতীর ছবি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আজকের ভিডিওটি আমি এখানেই সমাপ্তি করলাম।